আবার ফিরে আসে প্রথম মাধ্যমে। একেই বলে আলোর প্রতিফলন। যে তলে প্রতিফলন ঘটে সেটি প্রতিফলক। প্রতিফলন দুরকম। প্রথম, নিয়মিত প্রতিফলন। এক্ষেত্রে প্রতিফলক মসৃণ। প্রতিফলিত রশ্মিগুলো পরস্পরের সাথে সমান্তরাল ভাবে থাকে। এরা যায় একটা নির্দিষ্ট দিকে। যেমন আয়নায় দেখা প্রতিবিম্ব একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। দ্বিতীয় হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এক্ষেত্রে প্রতিফলকটি অমসৃণ। প্রতিফলিত রশ্মি কখনোই পরস্পরের সাথে সমান্তরাল ভাবে থাকে না। এরা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। যেমন সিনেমা হলে সাদা পর্দায় ঘটে বিক্ষিপ্ত প্রতিফলন। মনে করি একটি রশ্মি AO, দর্পণটি M1 M2। রশ্মিটি দর্পণের O বিন্দুতে পড়ল। আপতিত হয়ে ওই রশ্মি প্রতিফলিত হল OB পথে। AO রশ্মির নাম আপতিত রশ্মি এবং OB রশ্মির নাম প্রতিফলিত রশ্মি। O হল আপতন বিন্দু। M1 M2 এর ওপর O বিন্দুতে একটা ON লম্ব আঁকা হলো। একে বলে অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সাথে একটি কোণ তৈরি করে। কোণটি AON। এই কোণটি হল আপতন কোণ। এটি I চিহ্ন দিয়ে নির্দেশিত হয়। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটি হচ্ছে BON। এই কোণটিকে বলে প্রতিফলন কোণ। এর চিহ্ন R। প্রতিফলনের সূত্র অনুযায়ী AO, OB এবং ON একই সমতলে থাকে এবং AON কোণ is equal to BON কোণ। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ালে কি করে আমরা নিজেদের চেহারা হুবহু একই রকম দেখতে পাই? বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলি। কোন বিন্দু উৎস থেকে আলোক রশ্মি গুচ্ছ আসছে। এরা অপসারী রশ্মি। এরা প্রতিফলিত বা প্রতিসৃত হল। কিছু ক্ষেত্রে অন্য কোনো বিন্দুতে গিয়ে ওই রশ্মি মিশল এবং কিছু ক্ষেত্রে আবার কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হতে লাগলো। তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলব। দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্ব হল অসৎ বিম্ব। আয়নায় তৈরি হয় অসৎ বিম্ব। আর প্রথম ঘটনাটির জন্য, অর্থাৎ যেখানে অন্য কোনো বিন্দুতে গিয়ে ওই রশ্মি মিশে, সেখানে তৈরি হয় সৎ বিম্ব। এই ঘটনাটি ঘটে ক্যামেরার লেন্সে। তৈরি হবে। প্রথমেই বলে রাখি, গোলীয় দর্পণ দুই প্রকারের হয়: অবতল দর্পণ, উত্তল দর্পণ। অবতল দর্পণের গোলীয় তলের ভেতরের দিক প্রতিফলক হিসেবে কাজ করে। উত্তল দর্পণের গোলীয় তলের বাইরের দিক প্রতিফলক হিসেবে কাজ করে।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রধান অক্ষের সাথে আনতভাবে আপতিত হলে দেখা যায় যে দর্পণ দ্বারা প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ ফোকাস তলের উপর কোনো একটি বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, অথবা ফোকাস তলের উপর কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। এই বিন্দুকে ওই গোলীয় দর্পণের গৌণ ফোকাস বলা হয়। গোলীয় দর্পণে রশ্মি ও প্রতিবিম্বের চিত্র অঙ্কন। এবার দেখে নেওয়া যাক গোলীয় দর্পণের আপতিত ও প্রতিফলিত রশ্মিগুলি কিভাবে আঁকব। আপতিত রশ্মিগুচ্ছ অভিসারী হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর P' বিন্দুতে মিলিত হয়। দর্পণটি না থাকলে আপতিত রশ্মিগুলি প্রধান অক্ষের ওপর P বিন্দুতে মিলিত হতো। উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আপতিত অভিসারী রশ্মিগুচ্ছ দর্পণের অনুপস্থিতিতে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে P বিন্দুতে মিলিত হতো, তবে দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর P' বিন্দুতে মিলিত হয়। যদি আপতিত অভিসারী রশ্মিগুচ্ছ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে P বিন্দুতে মিলিত হতো, তবে দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর P' বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। গোলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন। গোলীয় দর্পণে প্রধান অক্ষের ওপর P বিন্দু বস্তু থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের প্রধান অক্ষের ওপর P' বিন্দুতে মিলিত হয়। এক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে। অবতল দর্পণে বিন্দু বস্তুর অবস্থানের ভিত্তিতে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর অভিসারী, অপসারী অথবা সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত বিন্দু বস্তু P থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর আরো অপসারী হয়ে যায় এবং দর্পণের পিছনে প্রধান অক্ষের ওপর P' বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের ফলে উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন। গোলীয় দর্পণে আপতিত বিভিন্ন রশ্মির গতিপথ জেনে নেওয়া যাক। প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে যায় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর মুখ্য ফোকাস F থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। মুখ্য ফোকাসগামী বা মুখ্য ফোকাসের দিকে পরিচালিত রশ্মি। অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসগামী কোন রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের দিকে পরিচালিত কোন রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। বক্রতা কেন্দ্রগামী বা বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি। অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রগামী এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি দর্পণের লম্বভাবে আপতিত হওয়ায় আপতন কোণ ও প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হয়। উভয় ক্ষেত্রেই প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মির পথেই ফিরে যায়। গোলীয় দর্পণের মেরুতে আপতিত রশ্মি। গোলীয় দর্পণের অর্থাৎ উত্তল ও অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের মেরুতে কোন রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের বিপরীত দিক দিয়ে চলে যায়। এক্ষেত্রে অভিলম্ব হল প্রধান অক্ষ এবং আপতন কোণ
উপাক্ষীয় রশ্মি। গোলীয় দর্পণে যে রশ্মিগুলি মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয় এবং প্রধান অক্ষের সাথে যাদের নতি খুব কম হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলে। যেমন এক্ষেত্রে এবি ও ডিই হল উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। অবতল দর্পণ ও উত্তল দর্পণের ক্ষেত্রে F is equal to R/2, যেখানে F is equal to ফোকাস দূরত্ব, R is equal to বক্রতার ব্যাসার্ধ। ধরো আজ তোমার বাড়িতে জন্মদিনের পার্টি হচ্ছে আর তোমার 5 জন বন্ধু এসেছে। তোমার বাবা তাদের জন্য পেস্ট্রি আনতে গেলেন। তাহলে বলো তো তোমার বাবা কতগুলো পেস্ট্রি আনলে তোমার সব বন্ধুরা সমান ভাগ পাবে? ধরো তোমার বাবা যদি 6টা পেস্ট্রি আনে তাহলে সমান ভাগে ভাগ করা গেল না। যদি 10টা পেস্ট্রি আনে তাহলে সমান ভাগে ভাগ করা গেল। এখন সব থেকে কম কতগুলি পেন কিনলে 3 জন ছেলে অথবা 4 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? এই সমস্যা সমাধান করার জন্যই আমরা যে পদ্ধতির সাহায্য নেব তা হলো লসাগু, যার পুরো নাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3-এর সাধারণ গুণিতকগুলি হল 3, 6, 9, 12, 15 ইত্যাদি। 4-এর সাধারণ গুণিতকগুলি হল 4, 8, 12, 16, 20 ইত্যাদি। সুতরাং 3 ও 4-এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হল 12। আমরা মৌলিক উৎপাদকের সাহায্যেও লসাগু নির্ণয় করতে পারি। কিভাবে? চলো দেখে নেওয়া যাক। ধরি 3টি সংখ্যা হল 18, 27 ও 36। 18-র মৌলিক উৎপাদকগুলি হল 2 গুণ 3 গুণ 3। 27-এর মৌলিক উৎপাদকগুলি হল 3 গুণ 3 গুণ 3। 36-এর মৌলিক উৎপাদকগুলি হল 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখতে পাবো 18, 27 ও 36-এর সাধারণ গুণিতকগুলি হল 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2 সমান 108। এবার তোমাদের লসাগু ও গসাগু সম্পর্কিত একটি সূত্র বলি, যা পরবর্তীকালে অঙ্ক করতে কাজে লাগবে। দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু হল ওই দুটি সংখ্যার গুণফল। প্রয়োগ 1, লসাগু নির্ণয় করো। 72, 96, 120। শ্রেণী ভাঙা পদ্ধতিতে লসাগু নির্ণয় করি। নির্ণেয় লসাগু 2
গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5 সমান 1440। প্রয়োগ 2, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটি কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে। অতএব দুটি মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 ছাড়া এমন কোনো সাধারণ সংখ্যা পাওয়া যাবে না যা দিয়ে ওই দুটি সংখ্যাই বিভাজ্য হবে। ধরি দুটি মৌলিক সংখ্যা হলো 13 ও 17, এদের গসাগু হবে 1। প্রয়োগ 3, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? মৌলিক সংখ্যার ধারণা থেকে বলতে পারি দুটি মৌলিক সংখ্যার ক্ষেত্রে ওই দুটি সংখ্যার গুণফল ছাড়া এমন কোনো সাধারণ গুণিতক পাওয়া যাবে না। অর্থাৎ ধরি দুটি সংখ্যা 13 এবং 17, অতএব 13 ও 17 লসাগু সমান 13 গুণ 17 সমান 221। প্রয়োগ 4, দুটি সংখ্যার গুণফল 120, সংখ্যা দুটির গসাগু 6, সংখ্যা দুটির লসাগু কত? আমরা তো জেনেছি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু সমান 120 ভাগ 6 সমান 20। প্রয়োগ 5, 45 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি ফিতের টুকরো থেকে সবথেকে কম দৈর্ঘ্যের কত মাপের টুকরো পাওয়া যাবে? 45 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটারের লসাগু নির্ণয় করতে হবে। লসাগুটা কষে দেখি। অতএব 45 সমান 3 গুণ 3 গুণ 5, 75 সমান 3 গুণ 5 গুণ 5, 81 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3। নির্ণেয় লসাগু 3 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 5, 2025। অতএব সবচেয়ে কম দৈর্ঘ্যের ফিতের টুকরো হবে 2025 সেন্টিমিটার, অর্থাৎ 20 মিটার 25 সেন্টিমিটার।